আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অনার্স পরীক্ষা সম্পর্কে একদম বিস্তারিত তথ্য জানবো। A to Z অনার্স পরীক্ষায় যা যাবতীয় বিষয়গুলো সংঘটিত হয়, এই সবগুলোই আজকে আমরা ডিটেইলসে জানার চেষ্টা করব। তার আগে এটা আমাদের ফ্রি গ্রুপ। আপনারা চাইলে আমাদের গ্রুপে ঢুকে থাকতে পারেন। এখানে বিভিন্ন নোটিশ এবং বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া হয় এবং এই ক্লাসটা আপনাদের ভালো লাগলে এবং আপনাদের বন্ধুদের যদি প্রয়োজন হয় তাহলে এটা শেয়ার করে দিতে পারেন। আমি ক্লাসটা শুরু করার পূর্বে, ডিটেইলস আলোচনা করার পূর্বে একটু আমাদের অন্য যে গ্রুপগুলো রয়েছে এই গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি, যেন আমাদের অন্যান্য শিক্ষার্থীরাও এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারে এবং তারাও এখান থেকে অনেক তথ্য জেনে নিতে পারে, যে তথ্যগুলো আপনাদেরও প্রয়োজন। আপনারা যদি চান তাহলে যারা বিবিএতে পড়ছেন, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিনান্স আর মার্কেটিং, আপনাদের অঙ্ক সাবজেক্টগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন। চলুন তাহলে শুরু করা যাক অনার্স পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য। একদম বিস্তারিত তথ্য আমরা আলোচনা করব। ১ নাম্বার, অনার্স পরীক্ষা কেমন করে হয়? যেমন করে আপনারা বোর্ড পরীক্ষা দেন ঠিক একইভাবে অনার্স পরীক্ষা নেওয়া হয়। কেমন করে বোর্ড পরীক্ষা দেন? আপনারা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলেন, মনে আছে? পরীক্ষার কেন্দ্র একটা নির্দিষ্ট ঠিক করা থাকতো, আপনাকে নির্দিষ্ট হলে যাইতে হইতো এবং এইচএসসি পরীক্ষা যেমন করে দিয়েছিলেন ঠিক একইভাবে অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ফোর্থ ইয়ার, সব থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সবগুলো পরীক্ষা এমন করেই নেওয়া হবে। অর্থাৎ এসএসসি পরীক্ষা আপনি শুধুমাত্র একবার যেমন করে দিয়েছিলেন, অনার্স পরীক্ষা আপনাকে টোটাল ৪ বার ঠিক একই প্রসেসে দিতে হবে। তাহলে অনার্স পরীক্ষাটা হয় বোর্ড পরীক্ষার মতো। ফাইনালের কথা বলছি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার। এরপরে ২ নম্বরে অনার্স পরীক্ষা হয় সময় কতটুকু? মানে কয় ঘন্টার পরীক্ষা হয়? আপনারা কিন্তু এসএসসি, এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন ৩ ঘন্টা। কিন্তু অনার্স পরীক্ষার ক্ষেত্রে সময় হচ্ছে 4 আওয়ার্স, অর্থাৎ অনার্স পরীক্ষার সময়কাল হচ্ছে ৪ ঘন্টা। এখানে পূর্ণমান কত থাকে বা নম্বর কত থাকে? আপনারা কিন্তু ইতিমধ্যে ১০০ নাম্বারের পরীক্ষা দিয়েছিলেন। অনার্স পরীক্ষার ক্ষেত্রেও আপনার ১০০ নাম্বারেরই পরীক্ষা হয়। তবে এই ১০০ নাম্বারের মধ্যে ৮০ নাম্বার হয় লিখিত পরীক্ষা এবং ২০ নাম্বার হয় ইনকোর্স পরীক্ষা। ইনকোর্স পরীক্ষা আপনার কলেজে নেওয়া হবে। ইনকোর্স পরীক্ষা নেওয়া হবে কলেজে, লিখিত পরীক্ষা নেওয়া হবে আপনার বোর্ড সেন্টারে। এই যে লিখিত রয়েছে ৮০, এই ৮০-র মধ্যে যদি আপনি 32 নাম্বার পান, মানে ৩২ নাম্বার পান, যেটাকে বলা হয় ৪০% নাম্বার, তাহলে আপনি পাস করবেন। আর লিখিত যদি ২০-এর মধ্যে ৮ নাম্বার পান তাহলে পাস করবেন। অর্থাৎ ২টা মিলে আপনাকে ৪০-এ পাস করতে হবে। ২টা মিলে বলতে ২টাতে আলাদা আলাদাভাবে ৪০-এ পাস করতে হবে। অনেকেই বলছে যে ২টা মিলে একসাথেই পাস, তবে এই বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো তথ্য দেয়নি। তাই ২টাই আপাতত আগের নিয়মেই আলাদা আলাদাভাবে পাস করতে হবে ৪০%। আর ৪০% নাম্বার পাওয়া তেমন কোনো বিষয় না। ২টা মিলে পাস নাকি আলাদা আলাদাভাবে পাস, এইভাবে এই বিষয়ে আপনার আর বেশি মাথা ঘামানোর দরকার নাই। তাহলে ৪০ নাম্বারের পরীক্ষা হয়। এখন ৪ নম্বরে হচ্ছে যে প্রশ্ন প্যাটার্ন কেমন হয়? প্রশ্ন প্যাটার্ন। প্রশ্ন প্যাটার্নটা কেমন হয়? প্রশ্ন প্যাটার্নটা হয় ৩টা ধাপে। একটা হচ্ছে ক বিভাগ, আরেকটা হচ্ছে খ বিভাগ, আরেকটা হচ্ছে গ বিভাগ। এই ৩ ধাপে প্রশ্ন করা হয়। ক বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন করা হয়। এক কথায় প্রশ্ন করা হয়, এক কথায় প্রশ্নের উত্তর দিতে হবে। এইখানে টোটাল প্রশ্ন থাকবে ১২টা, ১ নাম্বার করে প্রত্যেকটা প্রশ্ন, অর্থাৎ ১২ নাম্বারের প্রশ্ন হবে। আপনি সর্বোচ্চ এখানে অ্যান্সার করতে পারবেন ১০টা, ১ নাম্বার করে, অর্থাৎ ১০ নাম্বার অ্যান্সার করতে পারবেন। এটা গেল ক বিভাগের জন্য। এরপরে আছে খ বিভাগ। খ বিভাগে প্রশ্ন থাকবে কিন্তু আপনার ৮টা। প্রত্যেকটা প্রশ্নের জন্য নাম্বার থাকবে ৪, অর্থাৎ ৪ ৮ ৩২ নাম্বার। আর আপনি প্রশ্নের অ্যান্সার করতে পারবেন ৫টা, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার নাম্বার থাকবে ৪, অর্থাৎ ২০ নাম্বার অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে? এখানে ২০ নাম্বার অ্যান্সার করতে পারবেন, এখানে ৩২ নাম্বার আপনাকে সাপ্লাই দেওয়া হবে। এবার এগুলো গ বিভাগ। গ বিভাগেও প্রশ্ন থাকবে ৮টা, তবে প্রতিটা প্রশ্নের পূর্ণমান হচ্ছে ১০, অর্থাৎ এখানে আপনাকে ৮০ নাম্বারের প্রশ্ন সাপ্লাই দেওয়া হবে এবং আপনি অ্যান্সার করতে পারবেন ৫টা, অর্থাৎ ৫ × ৫০। সেক্ষেত্রে আপনি ৫০ নাম্বার অ্যান্সার করতে পারবেন। মোটের উপর যদি বলা যায় যে আপনাকে টোটাল ১২৪ নাম্বারের প্রশ্ন সরবরাহ করা হবে। আপনি এখান থেকে ৮০ নাম্বারের প্রশ্ন অ্যান্সার করবেন, যার মধ্যে ৩২-এ পাস এবং ৬৪ নাম্বারে হচ্ছে এ প্লাস। বুঝতে পারছেন? ৩২-এ পাস এবং ৬৪ নাম্বারে এ প্লাস। এটা গেল প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে। এখন এই যে প্রশ্নগুলো হয়, এগুলোর উত্তর কতটুকু করে হবে, খাতার সাইজ কেমন, অনার্সের যে খাতাগুলো রয়েছে পেজের সাইজগুলো কেমন? পেজের সাইজ হচ্ছে এই যে এইটাকে বলে প্রস্থ। প্রস্থ মোটামুটি আপনাদের যে অনার্সের খাতাগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে ১০ ইঞ্চি করে। কোনোটা ৯.৫ ইঞ্চি, তবে ওভারঅল অ্যাজ ইউজুয়াল হচ্ছে ১০ ইঞ্চি। আমার খাতা আছে, তবে ড্রয়ারে আছে। আচ্ছা যাক, ওটা দেখাইতে হবে না, আপনি এমনি বুঝে নেন। ঠিক আছে? আর এই পাশে দৈর্ঘ্য হচ্ছে ১২ ইঞ্চি। সো আপনি যদি মার্জিনও দেন, মার্জিন দেওয়ার পর আপনার ৯ ইঞ্চি আর ১১ ইঞ্চি খাতায় লিখতে হবে।
তার মানে কি, তার মানে আপনাকে বড় খাতায় প্র্যাকটিস করতে হবে। আমার এই যে খাতাটা রয়েছে এইটার কিন্তু মোট দৈর্ঘ্য প্রস্থ এত বেশি না, অনার্সের খাতাগুলো কিন্তু দৈর্ঘ্য প্রস্থ একটু বেশি, মানে বড় খাতা। এটার দেখেন দৈর্ঘ্য হচ্ছে 10, অর্থাৎ মার্জিন দেওয়ার পরও কিন্তু অনার্সের খাতাটা আমার এই খাতার থেকে বড় হবে। বুঝতে পারছেন তো? আপনারা খাতাটা বড় খাতায় লেখার প্র্যাকটিস করবেন, যেন আপনারা অনার্সের হলে গিয়ে সুন্দর করে লিখতে পারেন। আরেকটা বিষয়, এখানে কতগুলো লাইন ব্যবহার করবেন দেখেন। এই যে একটা পেজ রয়েছে এখানে এরকম করে লাইন আর কি, দাড়ি পর্যন্ত লাইন না, এমনি আর কি লাইনের কথা বলছি। এরকম লাইন আপনারা 18 থেকে 22টা লিখবেন, সরি 18 থেকে 21টা লিখবেন। 18 কম লিখলে মনে করবেন যে পাতলা হয়ে গেছে, আপনাকে আরো ঘন ঘন লিখতে হবে। আর 21টার বেশি লেখার দরকার নেই, অত বেশি ঘন লিখে পেজ বোঝাই করতে পারবেন না। এখন আসে কোন নাম্বারের জন্য কত পেজ লাগবে। দেখেন ক বিভাগে 10টা প্রশ্ন, ক বিভাগটা 10টা প্রশ্ন, ঠিক আছে। এখন সময় বন্টন, প্রথমে এটা বলি তারপর পেজ নাম্বারটা বলতেছি। সময় বন্টন কোনটার জন্য কতটুকু সময় বরাদ্দ রাখবেন। আপনি যদি সায়েন্টিফিক ম্যাথমেটিক্যালি চিন্তা ভাবনা করে দেখেন, দেখেন যে আপনাকে কিন্তু 4 ঘন্টা সময় দেওয়া হয়, অর্থাৎ 4 6 24, 240 মিনিট সময় আপনি পাবেন। আপনার নাম্বার হচ্ছে 80, সেই হিসেবে আপনি প্রতি নাম্বারের জন্য 3 মিনিট সময় পাবেন সর্বোচ্চ। এইখানে আপনাকে মার্জিন টানতে কিছু সময় লস যাবে, আপনার হচ্ছে কি বলে ওটাকে, প্রশ্ন পড়তে কিছু সময় লস যাবে। সো প্রতি নাম্বারের জন্য এক নাম্বারের জন্য আপনি 3 মিনিট করে সময় পাবেন। সেক্ষেত্রে ক বিভাগে 10 নাম্বার অর্থাৎ 3 10 30 মিনিট, অর্থাৎ ক বিভাগটা আপনাকে 30 মিনিটে শেষ করতে হবে। ক বিভাগের জন্য পেজ নাম্বার বরাদ্দ নেই। ক বিভাগের জন্য অ্যাজ ইউজুয়াল 3 পেজ লাগে। পেজ বুঝতে পারছেন? এই যে বইয়ের পেজগুলো, আমি এখানে একটা বই দেখেন, এই বইয়ের এটা পেজ হচ্ছে 34, পরবর্তী পেজ হচ্ছে 35, এটার পরবর্তী পেজ হচ্ছে 36। সো পেজ বুঝতে পারছেন? আচ্ছা, আমি আর অন্য কিছু বলছি না, পৃষ্ঠা টিষ্ঠা বলতে গেলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। অনেকে বলে 1 পেজ 2 পৃষ্ঠা, 2 পেজ 5 পৃষ্ঠা। আরে ভাই, এত পেজ বুঝবেন, ঠিক আছে? পেজ লিখতে হবে 3 পেজ লাগে না, তবে না লাগলে ফাঁকা রেখে দিবেন, লাগলে লাগলো। এটা তো ক বিভাগটাতে তো আপনি কাস্টমাইজ করতে পারবেন না। এর পরবর্তীতে রয়েছে খ বিভাগ। খ বিভাগ দেখেন, খ বিভাগে কিন্তু আপনি 5টা প্রশ্নের অ্যান্সার করবেন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 4 নাম্বার থাকবে। আর আপনি হচ্ছে এই 4 নাম্বারের জন্য কি করতে পারেন, সময় যদি 3 মিনিট করে থাকে তাহলে সময় মোট কত মিনিট পাচ্ছেন, মোট সময় পাচ্ছেন আপনি 3 4 12, 5 12 60, অর্থাৎ খ বিভাগের জন্য আপনি সর্বোচ্চ 1 ঘন্টা সময় পাবেন। যদি 1 ঘন্টার মধ্যে কভার না করতে পারেন তাহলে 80 অ্যান্সার করতে পারবেন না। তো 60 মিনিট পাচ্ছেন কয়টা প্রশ্নের জন্য? 5টা প্রশ্নের জন্য, অর্থাৎ একটা প্রশ্নের জন্য আপনি অ্যাজ ইউজুয়াল 12 মিনিট করে সময় পাবেন। এখন 12 মিনিটে কত পেজ লিখতে পারবেন এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। এখন আপনি যদি বলতে পারেন স্যার আমার 12 মিনিটে কত পেজ লেখা উচিত, তাহলে 2 পেজ, PAG 2 পেজ লেখা আপনার জন্য শোভনীয় হবে। 2 পেজ লিখলেই যথেষ্ট। অনেকেই কিন্তু 3 পেজ বা 2.5 পেজ লেখে। 2.5 পেজ বা 3 পেজ লেখা যায়, কোনো সমস্যা নাই। আপনি যদি 2 পেজ লিখতে চান তাহলে 2 পেজও লিখতে পারেন। 2 পেজ লিখলে ভালো করে সাজায় গুছায় করে লিখলে 2 পেজ লিখলেই যথেষ্ট। আমি নিজেও 2 পেজ করে লিখছি, এর বেশি লিখিনি। ঠিক আছে? তো এটা গেল খ বিভাগ। এরপরে আসে গ বিভাগ। দেখেন গ বিভাগে কিন্তু আপনার প্রশ্ন থাকবে 5টা, প্রত্যেকটা প্রশ্নের পূর্ণমান থাকবে 10। ঠিক আছে? তাহলে 5 10 50 এবং প্রত্যেক নাম্বারের জন্য 3 মিনিট সময় থাকবে। অর্থাৎ এখানে আপনি টোটাল সময় কমান 3 10 30, 3 5 15, 150 মিনিট। 150 মিনিট মানে হচ্ছে 2.5 আওয়ার্স, অর্থাৎ 2.5 ঘন্টা সময় পাবেন। 2.5 ঘন্টা সময় পাবেন, 150 মিনিট সময় পাবেন আপনি 5টা প্রশ্নের অ্যান্সারের জন্য, অর্থাৎ একটা প্রশ্নের জন্য আপনি সর্বোচ্চ আধা ঘন্টা করে সময় পাবেন। এখন এই জায়গায় একটা ছোট্ট কাহিনী রয়েছে। একটা প্রশ্নের অ্যান্সার করতে গেলে আধা ঘন্টা সময় তো পাবেন, ঠিক আছে, কিন্তু এই আধা ঘন্টা সময়ের মধ্যে কখনো কখনো একটা প্রশ্নের ভিতরে 2টা প্রশ্ন ঢুকায় দেয়। তাহলে যদি 2টা প্রশ্ন ঢুকায় দেয় তাহলে 15 মিনিট করে 2টা প্রশ্নের অ্যান্সার লিখবেন, 15 করে লিখবেন, তাহলে 2টা প্রশ্নের অ্যান্সার করতে পারেন। এখন 15 মিনিটে কয় পেজ লিখবেন বলেন তো? 12 মিনিটে যদি 2 পেজ লেখেন, 15 মিনিটেও 2 পেজ লিখতে পারেন। আমি নিজেও 2 পেজ লিখছি। 2 পেজের বেশি লেখা যায় না, কারণ 12 মিনিটে 2 পেজ কভার করা যায়, এটা খুব টাফ হয়ে যায়। কিন্তু 15 মিনিটে তখন 2 পেজ লিখে কিছু সময় যে বাঁচে ওটা আর কি, এই 12 মিনিটের জায়গায় যে 2-1 মিনিট শর্ট পড়ে যায় এটা ঢুকে যায়। এমন এভারেজে আপনার এই 2 পেজে লেখা ভালো। এবং যদি একটা প্রশ্ন যদি 30 মিনিট যদি হয় একটা প্রশ্নই, সেক্ষেত্রে আপনি 4 পেজ অথবা 5 পেজ লিখতে পারেন। 4 পেজ অথবা 5 পেজ লিখতে পারেন। এটা আপনার লেখার গতির উপর নির্ভর করবে। ঠিক আছে? সো আমি যদি ওভারঅল আপনাকে ধারণা দেই, ক বিভাগের জন্য 3 পেজ, লিখলে লিখবেন, না লিখলে ফাঁকা রেখে দিবেন। ঠিক আছে? এরপর খ বিভাগের জন্য হচ্ছে 2 পেজ করে 5টা প্রশ্ন, অর্থাৎ এখানে আপনি 10 পেজ লিখবেন। এটা আমি মিনিমাম ধরছি। আপনি যদি এর থেকে বেশি লিখতে পারেন লিখতে পারেন, সমস্যা নাই। এরপর গ বিভাগ
2 পেজ করে 2টা করে প্রশ্ন, 5টা প্রশ্ন, অর্থাৎ এখানে আপনি 20 পেজ লিখবেন। মোটামুটি 33 পেজ বা 32 পেজ হবে, অঙ্ক বাদ দিয়ে। অঙ্কের বেলায় এই নিয়ম প্রযোজ্য নয়, কারণ অঙ্ক করতে যত পেজ লাগবে তত পেজে লাগবে। এখানে আপনি কম বা বেশি করার কোনো অপশন পাবেন না। বাকি এখানে থিওরি যে অংশটুকু রয়েছে এটার কথা বলছি। মোটামুটি 32-33 পেজ যদি ভালো করে লিখতে পারেন, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে 32-33 পেজ যদি ভালো করে লিখতে পারেন, এখানেই আপনি A+ পাবেন। এখন আসি যে অনার্সের খাতাগুলোতে কিভাবে উপস্থাপন করবেন। দেখেন, থিওরি প্রশ্নের অ্যান্সার লেখার সময় আপনি ভূমিকা ভূমিকা বা সূচনা দিয়ে শুরু করতে পারেন। এইভাবে যদি লেখেন তাহলে পরীক্ষায় নাম্বার বেড়ে যাবে। এরপরে শেষটা করতে পারেন উপসংহার দিয়ে। উপসংহার দিয়ে শেষ করতে পারেন। মাঝখানে বর্ণনা বা প্রকারভেদ দিতে পারেন। মাঝখানে বর্ণনা প্রকারভেদ দিতে পারেন। মাঝখানে টেবিল, চার্ট, ডায়াগ্রাম এগুলো যদি ইউজ করতে পারেন তাহলে করেন। এগুলো আপনার নম্বর বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার প্রথম দিন কমপক্ষে 1 ঘন্টা আগে হলে পৌঁছাবেন এবং পরবর্তী দিনগুলোতে কমপক্ষে 30 মিনিট আগে পরীক্ষার হলে পৌঁছাবেন। হলে গিয়ে বসবেন, সিট নড়াচড়া করে কিনা এ বিষয়ে খেয়াল রাখবেন এবং অবশ্যই ভালো করে প্রস্তুতি নিয়ে যাবেন। আপনাদের যদি অঙ্ক সাবজেক্টগুলো আমাদের কাছে পড়ার ইচ্ছা হয় তাহলে আপনারা আমাদের কাছে পড়তে পারেন। সো অনার্স পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য আমি দিয়েছি মোটামুটি যতগুলো দেওয়া যায়। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন জানার প্রয়োজন হয় বা জানার দরকার লাগে তাহলে আপনারা সরাসরি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমরা আপনাদের সবগুলো কমেন্ট পড়ে দেখছি এবং সবগুলো কমেন্টেরই অ্যান্সার দিচ্ছি। তাহলে এটা চলে গেল হচ্ছে আপনার ভূমিকা, উপসংহার। এখন প্রশ্ন লেখার ক্ষেত্রে হাতের লেখা কতটুকু গুরুত্বপূর্ণ। মোটামুটি এমনভাবে লিখবেন আপনার হাতের লেখাটা আরেকজনকে পড়তে দিবেন। সে যদি সবলীলভাবে পড়তে পারে, হাতের লেখা সে যদি সবলীলভাবে পড়তে পারে তাহলে আপনার হাতের লেখা ঠিক আছে। যদি সবলীলভাবে পড়তে না পারে তাহলে আপনার হাতের লেখা ঠিক নাই। এখন আপনার হাতের লেখা ঠিক আছে কিনা আপনার ফ্যামিলি মেম্বার বা রিলেটিভ বা অন্য কাউকে আপনার লেখাটা পড়তে দেন 1 পেজ লিখে, তাহলেই বোঝা যাবে যে আপনার হাতের লেখা ঠিক আছে কি নাই। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।